গতকাল যাওয়ার আগে কাপড় জামাগুলো সমস্ত কেচে একটা টাবের মধ্যে রেখে দিয়ে গেছিলাম। ভেবেছিলাম মেলে দেব, মেলে দিয়ে চলে যাব, আসবো যখন তুলে নিব শুকিয়ে যাবে। কিন্তু যে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল কাপড় জামাগুলো আর মেলে দিতে পারিনি। সমস্ত কিছু ওই টাবের মধ্যেই রেখে দিয়েছিলাম। মামামের কতগুলো কাপড়, মামামের তো প্যান্ট ভর্তি কাঁথা, তারপরে কাপড় ছোট ছোট তেনাগুলো যেগুলো সেগুলো। বাচ্চারা কিন্তু বৃষ্টি পড়লে খুব পরিমাণে শি করে, তো সেই জন্য ওর অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্তটা আমি টাবের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলাও দেখি ঘুম থেকে উঠবো যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। তারপর ভাবলাম যে না, বৃষ্টিটা বুঝি কমবেই না। তার কিছুক্ষণ পর দেখি বৃষ্টি প্রায় কমেই গেছে। তো বৃষ্টি যখন কমে গেছে হালকা হাওয়াও দিচ্ছিল। তারপর ভাবলাম জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিই। একবার ঘরে দিলাম, পরে ভাবলাম যে না, এই জামা কাপড়গুলো ঘরে দিয়ে কাজ নেই, এগুলো সব বাইরে দিই। কারণ বাইরেটা না খোলা মাঠ, আর মাঠের পুরো ফাঁকা মাঠের হাওয়াটা কিন্তু পুরোটা বেড়াটার মধ্যে এসে লাগে, তাহলে কাপড় জামাগুলো বেশ সুন্দর শুকিয়ে যাবে। তো সেই দেখো সমস্ত নাইটিগুলো এবার মেলে দিচ্ছি। একটা নাইটিও নেই পরার জন্য, সমস্ত নাইটি বাইটি সমস্তটা ভিজা। এবারে সব এখানে যে টিনের মধ্যে মেলে দিচ্ছি। আমি টিনে জামা কাপড় মেলছি, আর চাচি বলছে কি রে, বৃষ্টি নামাবি নি কি আবার তুই জামা কাপড় দিয়ে? তো চাচিকে বলছিলাম কালকে যখন আমি আসি তখন আমাদের রাস্তাটার মধ্যে দেখি কে যেন পটি করে রেখেছে। এত ঘৃণা লাগছিল, মানে বলার মতো না। কী যে অভ্যাস না, মানুষগুলো এত বাজে, এত বদমাস। মানে আজকাল কিন্তু কেউ এইভাবে বাইরে শৌচ করে না, সবাই ঘরে ঘরে। তবুও এই রাস্তাটার মধ্যে এসেই মরবে, এখানেই এসে পটি করে দিয়ে যাবে। তো সেই চাচির সাথে কথা বললাম, চাচি বললো আমি যদি কোনো দিন দেখি তাহলে তো খবর আছে। তো যাই হোক, ওনার সাথে কথা বলে চলে আসলাম কাপড় জামা মেলে ঘরে। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, বাসন টাসন সমস্ত কলে পায়ে রাখা, ঝাড় দেওয়া, মোছামুছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কালকে রাত্রেবেলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে একটু ঘুগনি করব। রুটি খাওয়ার জন্য ঘুগনি বা সবজি হলে ভালো হয়। তো সবজি তো এখন সেরকম পাওয়া যায় না বাজারে, পাওয়া গেলেও আমার কর্তামশাই আবার আনতে পারেন না। সেই যেই সবজি উনি চোখে পড়বেন সেগুলো আনবেন, অন্যগুলো আনবেন না, খাবে কিনি, সেই জন্য আনে না। তো যা ছিল ঘরে সেগুলোই রান্না করছি। তো সেই বুটগুলো আর কটা বাদাম ছিল সেই দিয়ে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ বসিয়ে টুকিটাকি অন্য কাজ অনেক রকম করে নিয়েছি। এবারে হলো সেদ্ধ হয়ে গেছে। তো মশলা বাটাবাটির কোনো রকম ঝামেলা করলাম না, কারণ সকাল সকাল এই মশলা বাটাবাটি ঝামেলা করলে ভীষণ দিকদারি হয়। তো সেই জন্য হাতে রসুন ছুলে নিলাম, আর এই যে থেতো করে নিয়ে বসিয়ে দিলাম ঘুগনিটা। তো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি, আর একটু এলাচ দিয়েছি ফোড়নে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে রসুন, আদা আর সাথে কাঁচা লঙ্কাটা আমি থেতলে নিয়েছি। থেতলে এবারে ফোড়নে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে আলু দিয়ে বুটগুলো দিয়ে দিয়েছি, বুটগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। যত কষানো হবে অত কিন্তু ঘুগনিটা টেস্ট উঠবে। তো কড়াইটা না নিচ দিয়ে একদম তেলতেলা হয়ে গেছে, শুধু বারবার শুধু পড়েই যায় পড়েই যায়। তো যাই হোক, ধরে ধরে ঘুগনিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। বেশ অনেকক্ষণ পর এসে দেখলাম ঘুগনিটার জলটা বেশ খানিক শুকিয়ে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে, এবারে চলো ঘুগনিটা হয়ে গেছে আমার রেডি, ঘুগনিটা নামিয়ে নিই। জানি না আবার উনি খাবেন কি নেই ঘুগনি, আমার ঘুগনি বানানো ওনার পছন্দ হয় না। উনি কি ঘুগনি খেতে ভালোবাসে আমি সেটাই জানি না। তো বলে কি তোমাকে একদিন ঘুগনি করে খাওয়াবো, তারপরে তুমি ওরকম বানিও। তো আমি বলি ঠিক আছে, যেদিন বানাবে সেদিন খাবো। তবুও এই যে চা বসিয়ে দিয়েছি এক সাইডে, এক সাইডে রুটি করে নিচ্ছি। জানি না ঘুগনি যদি না খায় তাহলে চা দিয়ে দিতে পারবো, সকালে অন্তত পক্ষে না খেয়ে তো যাবে না। তো ছেলেকেও দেবো, ওর বাবাকেও দেবো। আর ওরা মাম্মামকে নিয়ে দুজনে খেলা করছে। তো আমি এদিকে ঝটপট করে তেলে রুটি ভেজে নিচ্ছি তেল দিয়ে, কারণ সকাল সকাল একটু ঘুগনি দিয়ে পরোটার মতন হলে কিন্তু ভালো লাগে খেতে। তো সেই ঝটপট করে পরোটা কটাই ভেজে নিচ্ছি। একটা হয়ে গেল রেডি, আর এবারে চলো ওর বাবার জন্য খাওয়া রেডি করি। এই যে ঘুগনি আর রুটি নিয়ে নিলাম, চলো এটা এখন ওনাকে দিয়ে আসি খাবারের জন্য। ওই যে মেয়ে কই এসে বসছে, একটু উঠে দিতে হবে নাও।
ওরা দিমাগ শিখাইতেছি। কিসের দিমাগ? দিমাগ টেস্ট। এই পড়ো। কই ধরবি দিই। ছেলে বরমশাই দুজনে খেয়ে নিয়েছে, আর ওর পাতের মধ্যে একটা রুটি ছিল, সেই রুটিটা আর ঘুগনি, সাথে একটু লিকার চা নিয়ে বসে পড়লাম আমি খেতে। সকালে খাওয়া দাওয়া খেয়ে মেয়েটাকে একটু পরিষ্কার করে দিলাম। তেল তো দিইনি আজকে, কারণ আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তো ব্যথা করবে, যেখানে তেল মালিশ টালিশ করলে যদি ব্যথা করে ভ্যাকসিন দেওয়ার জায়গায়, সেই জন্য আর দিলাম না তেল মালিশ করে। এমনি জল গরম করে শরীরটা স্পঞ্জ করে দিয়েছি। আর এই যে ফোঁটা দেওয়ার সময় যে যুদ্ধ একটা শুরু হয়, ফোঁটা আর দিতে চায় না মেয়েটা, অনেক কষ্টে ফোঁটাটা দিয়ে দিলাম। একটা কাজলে ফোঁটা না দিলে বাচ্চাদের ভালো লাগে বলো তো দেখতে, তো সেই জন্য একটা কাজলে ফোঁটা দিয়ে দিলাম। আর এবার একটু পাউডার দিয়ে দিব, দিয়ে মাথার মধ্যে একটু তেল দিয়ে দিব, তো এই সাজনি হয়ে যাবে আমার সাজনি বুড়িটা। একটু ক্রিম দিয়ে দিয়েছি। আর ভ্যাকসিন দেওয়ার পর কালকে সারাটা রাত ঘুমোয়নি, খালি রাতের বেলা খ্যাং 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 করছিল, একটু পরপরই উঠে যাচ্ছিলো, একটু পরপরই উঠে যাচ্ছিলো। ভ্যাকসিন দেওয়ার পর যে বাচ্চার কী কষ্ট হয় সেটা যার হয় সেই বুঝে বলো। আর দেখো এদিকে শুয়ে শুয়ে আমার পেটের মধ্যে লাথি মেরেই চলছে। ওর পা মারার জন্য একটা কিছু চাই, হয়তো ওর বাবার পা, হয়তো আমার পেট, হয়তো বা বাবুর হাত, কোনটা একটা চাই, তাহলে ও শান্তিতে থাকবে, নাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তো বাবুকে বললাম পাউডারটা খুলে দে, তো পারছি না পাউডারটা খুলতে, সে খুলে দিল। আর আমি এবারে ওর কপালের মধ্যে দিয়ে দিলাম পাউডারটা, তাহলে পুরো ল্যাটাপ্যাটা করবে না, নাহলে একদম পুরো মুখ কালি কালি করে নেবে। যতটুকু ছিল পাউডার ওর গলার সাইড দিয়ে দিয়ে দিলাম, কারণ কি হালকা হালকা গরম পড়লে পাউডার দিতেই হয়। আর কাপড় মেলার পর কিন্তু সুন্দর রোদ উঠে গেছে। তো চলো এবার ওকে শুইয়ে আমি স্নানটা করে নিই। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে সবেমাত্র আসলাম, আর ঠান্ডা জল বাবা, আজ কাল বৃষ্টি হয়ে এতটা ঠান্ডা পড়ে গেছে আজ, মানে মনে হচ্ছে আজ আবারও মাঘ মাসে ঠান্ডা পড়ে গেছে। বৃষ্টি হওয়ার পর এত ঠান্ডা লাগছিল, সকালে তো সোয়েটার গায়ে থেকে খুলতে ইচ্ছে করছিল না, আর এখন ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে না আর ভীষণ ঠান্ডা লাগছিল। তো মুখটা একটু চরচর করছিল, ভাবলাম কি দেবো মুখে, পরে ভাবলাম মাম্মামের ক্রিম আছে সেটাই একটু দিয়ে নিই। তো সেই মামামের ক্রিম একটু দিয়ে নিলাম। আর এবারে সিঁদুরটা পরে বাবুকে গরম জল করে দেবো স্নান করার জন্য। ছেলের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, ছেলে স্নান করবে। আর এদিকে আমি হলো মামাম ঘুমিয়ে পড়েছে, ওকে যে বালিশ টালিশ দিয়ে দিচ্ছি, ও ঘুমোক, আর আমি এদিকে বিছানাটা তুলে নিই। মানে বিছানা তুলতে তুলতে আজ প্রায় 12:30 বেজে গেছে। আর জানালার পর্দাটা খুলে দিয়েছি, হালকা হালকা হাওয়া আসবে। আর একটা কিছু গায়ে দিয়ে দিলাম, আর হলো একটা মশারি টানিয়ে দিলাম, যাতে ও মাছি টাছি না ঘুরে। মাছি ঘুরছিল একটা ঘরে, সেই জন্যই ওই মশারিটা দেওয়া, নাহলে এখন দিনে মশারি দেই না, কারণ কি মশারি দিলে না ঘুমোতে চায় না, সেই জন্য মশারিটা দিই না। তো মাছিটার জন্যই মশারিটা দেওয়া হলো। তো চলো এবারে বিছানাটাকে গুছিয়ে নিই, ওদিকে বুঝি গরম জল হয়েই আসলো, ছেলেকে দেবো আর স্নান করবে ছেলে, তারপরে ওই স্নান করে নিলে আমাদের সকালে স্নান করা ঝামেলাটা শেষ। যে যখন পারছি তখনই স্নান করে নিচ্ছি, কারণ হলো যখন শীতকাল তো, আর যখন ইচ্ছে হয় তখনই স্নান করে নিলে না মনে হয় কি যে কাজ কমে গেল। স্নান করার পর না ঝামেলাটা অনেকটাই কম থাকে। জামা কাপড় যেগুলো ছিল বাড়তি জামা কাপড় কালকের ওখান থেকে আসার পর সেগুলো সমস্ত কেচে দিয়েছি, সকাল সকালে কেচে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে বাবু তখন মামামকে রেখেছে। তো আজ না বাবুর রেজাল্ট দিবে, তো ভীষণ টেনশন হচ্ছে যে কি পাবে কি পাবে, কারণ কি ছেলেটাকে না এবছর আমি সত্যি বলতে সেরকম সময় দিতে পারিনি। কারণ প্রথম দিকে দিয়েছি, মাম্মাম যখন পেটে ছিল তখন দিয়েছি, তারপরে কিন্তু মাম্মাম হওয়ার পর ওরকমভাবে ওকে সময় দিতে পারিনি। একে তো নিজের শরীরটাও ভালো ছিল না, তারপরে ছেলেকে কিভাবে পড়াবো, মাম্মামকে কিভাবে সামলাবো, সব কিছু নিয়ে মানে পারিনি। তবুও নিজে ঘুমোতাম না, যখন ছেলে পড়তো এত ঘুম পেতো, কারণ মাম্মাম রাতে ঘুমোতো না, আর সন্ধ্যার সময় ও ঘুমোতো, ওর সাথে একটু ঘুমোতে পারতাম, কিন্তু আমি ঘুমোতাম না, জাগনা থাকতাম, কারণ ছেলেটা যদি পড়াশোনা না করে বসে থাকে আর আমি যদি সাথে থাকি তাহলে হয়তো পড়বে, সেই ভয়ে ঘুমাতাম না। তো সেই দেখি রেজাল্ট আজকে কী আসে ছেলে, সেই অপেক্ষাতেই আছি। আর এদিকে দেখো মেয়ে আমাদের উঠে গেছে, উঠে মশারি ধরে এক টান, শিকগুলো ধরে এক টান, ও ঘুমাবে না মশারি, তো মশারি খুলে ফেলে দেবে। তারপর ঘুম কিন্তু চোখে ভীষণ ঘুম, বললাম না মশারি দিলে ঘুমোতে চায় না। আর জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কী রে এত সুন্দর হাওয়া কোথার থেকে আসছে। তারপরে আবারও ওকে থাবড়ি থুবড়ি দিয়ে ঘুম পাড়ালাম। তো ওদিকে ও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি বাবুর সাথে কথা বলছি।
তো রেজাল্ট দিয়ে দিয়েছে, কুণালের পাপার কাছে আছে। ও যখন আসবে তখন নিয়ে আসবে, রেজাল্টে কি আছে না আছে তখনই বলতে পারবো। কারণ ও আনার পর আমার হাতে যখন আসবে তখনই তো আমি দেখতে পারবো রেজাল্টে কি আছে না আছে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরটরগুলো গুছগাছ করে নিচ্ছি। রান্নার মধ্যে ডাল আর ভাত হয়ে গেছে, আর কিছু রান্না হয়নি। আর না, বাবুর সাথে কথা বলছিলাম, বাবু ভালো করে পড়াশোনা কর। দেখ আমার এই যে কি হয়েছে, বেশিক্ষণ যদি হাত পা নাড়াচাড়া করি না, তাহলে না হাত পাগুলো ভীষণ ব্যথা করে। মানে জানি না কেন বা, এই মামাম হওয়ার পর থেকে এই জিনিসটা আমি ফলো করছি। যখনই মানে হাত পাগুলো বেশিক্ষণ কোনো কাজে থাকি, তখন ভীষণ ব্যথা করে কিন্তু। তো কী আর করবো, ওইভাবে করে কাজগুলো করতে হয়। তো ওইদিকে দেখো সকালে যেগুলো জামা কাপড় মেলে দিয়েছিলাম, সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। আর সবগুলো এনে এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আলনার মধ্যে। এই চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় হয়ে গেছে, সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। এগুলো মাম্মাম উঠে গেলে তারপরে এগুলো গডরেজে ভরবো। কারণ এখন যদি গডরেজে ভরি সাউন্ড হবে, ওই সাউন্ডটা উঠে যাবে, তারপর আমি রান্না করতে পারবো না। তো চলো বিছানাপত্র ঘর দুয়ার গুছিয়ে রান্নাটা বসিয়ে দিই। সমস্ত কাজ ঘরে সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে সবজি বসিয়ে দিয়েছি। লাউয়ের ডগা, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করছি। জানালাটা বন্ধ করে দিয়ে গেছিলাম, ভীষণ হাওয়া দিচ্ছে। জানি না তুফানি আসবে নাকি, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো সেই জন্য জানালাটা বন্ধ করে দিয়ে গেছিলাম। তো তরকারিটা প্রায় হয়েই আসছে, কিন্তু বেশিক্ষণ হয়নি, প্রায় 15 মিনিটের মতন হয়েছে। গাছের সমস্ত সবজি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। চারিদিকে দেখো কি অন্ধকার করে রেখেছে, মনে হচ্ছে যে হাওয়া তুফান আসবে বলে। এরকম মনে হচ্ছে। চারিদিকে দেখো কেমন তুফানের মতন ওয়েদারটা করে রেখেছে। কেমন লাগছে, মনে হচ্ছে যে বৃষ্টি বা হাওয়া তুফান কিছু একটা আসবে। পুরো মেঘলা আকাশ। সকালে যখন কাপড় দিয়ে আসলাম, তারপরে দিয়ে কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো রোদ উঠে গেছে আর বৃষ্টি বৃষ্টি আসবে না, কিন্তু বাবা দেখো কি অবস্থা, ভয় লাগে এরকম ওয়েদার দেখলে। কাপড় জামাগুলো মোটামুটি শুকিয়েছে, কালকে যেগুলো ধোয়া কাচা হয়েছিল সেগুলো শুকিয়েছে। আজকেরগুলো এই যে রয়েছে এখনও, এগুলো একটাও শুকোয়নি। আর এই যে এদিকে যেগুলো রয়েছে এগুলোও শুকোয়নি, এগুলো এখন শুকাবে কি নাই সেটা জানি না। তো যাই হোক, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে। এগুলো সব তুলতে হবে জামা কাপড়। সমস্ত জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়েছে, এই বৃষ্টিতে যদি রাখি সব ভিজে যাবে। সেই জন্য সব তুলে তুলে নিয়ে ঘরে নিয়ে নিয়ে মেলে দিব। যা শুকায় ঘরে শুকাবে, আর না শুকালে তার করার কিছু নেই। সমস্ত জামা কাপড় বাইরে দিয়েছি, কিছুটা এদিকে সেদিকে দিয়েছি। আর মামামের যেগুলো প্যান্ট ছিল সেগুলো এই যে এখানে দিলাম। এখানে দিলে হাওয়া পেয়ে তাড়াতাড়ি কিন্তু এগুলো শুকিয়ে যাবে। বাবুর পাপা এসে গেছে বাড়িতে, আর বাবু খুব সুন্দর নাম্বার নিয়ে পাশ করেছে। ওর হলো 550-তে পরীক্ষা হয়েছিল, 550-র মধ্যে ও পেয়েছে 535 হাফ পেয়েছে। তো ভীষণ ভালো নাম্বার পেয়েছে। সেই জন্য ও যেটা খেতে চেয়েছিল হটডগ, সেটা ওর পাপা নিয়ে আসছে ওর জন্য। তো সেটাই ও টেস্ট করে দিচ্ছে, আর আমাকে বলছে মা তুমিও টেস্ট করো। তো সেই আমিও টেস্ট করলাম। বাপ জন্ম কোনো দিন এগুলো টেস্ট করিনি, ছেলের পাল্লায় পড়ে এগুলো খেয়ে দেখছি। তো বেশ ভালো লাগছিল খেতে। ওকে বললাম ভালো করে পড়াশোনা করে সব পড়া। আজকে বাবু রেজাল্ট দিয়েছে, তোমাদের বললাম তখন খুব ভালো নাম্বার পেয়েছে। আমরা এতটুকু ভাবিও নেই যে অত সুন্দর নাম্বার পাবে বলে। আর হলো কি বলে র্যাঙ্ক পেয়েছে, 5th র্যাঙ্ক পেয়েছে। তো ওদের স্কুলে, সব স্কুলে হয় মনে হয় র্যাঙ্ক হিসাবে পরীক্ষা হয়। তো 10 পর্যন্ত র্যাঙ্ক থাকে, 10 র্যাঙ্কের মধ্যে। তো গেল বছর ছিল 8th র্যাঙ্ক, আর এবছর 5 র্যাঙ্ক হলো। খুব ভালো লাগলো যে টিউশন ছাড়া ঘরে পড়ে এই এরকম নাম্বার নিয়ে আসছে। আর হলো আমি তো বলি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা বছর যাতে ও ভালো করে পড়াশোনা করে ভালো করে মানুষ হয়ে যায়। এবার উঠলো ক্লাস 5-এ, এখন এইভাবে করে আর 5টা বছর পার হলে মেট্রিক, তারপরে আবার কলেজ। তো আমি বলি শুধু দেখতে দেখতে যাতে দিনগুলো পার হয়ে যায়, আর সুন্দর করে ও যাতে পড়াশোনা করে, এই পজিশনে যেভাবে পড়াশোনা করছে এইভাবে আর একটু বেটার করে ও ভালো করে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে মানুষের মতো মানুষ হোক। বাস এতটুকুই বলি। মাম্মামকেও তাহলে আমার টেনশন থাকবে না মাম্মামকে নিয়ে, কারণ ও যদি ভালো করে পড়াশোনা করে মাম্মাম কিন্তু ওকে দেখেই শিখবে। বলে কি যেদিকে আঘাল যেদিকে যায় পিছাল ওদিকে যায়, সেরকম ও যদি সব দিকে ভালো থাকে মাম্মামও কিন্তু সব দিকে ভালো হবে। তো সেটাই ওকে সবসময় বলি, বুঝাই যে তুই যেদিকে চলবি ওইদিকে বুনুও কিন্তু চলবে। বাচ্চা কাচ্চা এরকম নাম্বার পেলে কত ভালো লাগে বলো তো। মানে এ প্রাউড ফিল হয়, নিজেকে নিজে প্রাউড ফিল হয় যে আমাদের সবাইকে বলতেও ইচ্ছে করে আমার ছেলে এত নাম্বার পেয়েছে, আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে।
আর যদিও মানে ভালো রেজাল্ট না করতো আজকে উঁচু মুখ করে কিন্তু বলতে পারতাম না। যতটুকু পেরেছি পড়ানোর চেষ্টা করেছি, সামনে বসে থেকেছি, নিজের ঘুম ক্ষতি করে বসে থেকেছি যে ছেলেটা যাতে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেয়। যাক, ছেলেটা সাকসেস, আমার কষ্টটা সাকসেস। প্রত্যেক মাসে যেই কষ্ট করে নিজেরা কষ্ট করে পয়সা দিচ্ছি স্কুলে, সেই পয়সাগুলো যে সার্থক, সেই জিনিসগুলো একদম মানে শান্তি। তো যাই হোক, ভালো নাম্বার পেয়েছে, সেটাই শান্তি। তো চলো, তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে প্রত্যেকটা বছর এইভাবে করে ভালো করে রেজাল্ট করে, ভালো করে যে পড়াশোনা করে মানুষ হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। বাস এতটুকুই চাই, ওকে যাতে কষ্ট করতে না হয় ভবিষ্যতে। সেজন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। অঝরে বৃষ্টির সাথে ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই সবাইকে।